এই শিল্পনীতির উপর ভর করেই বামফ্রন্ট সরকার পরবর্তী নির্বাচনে লড়াই করে। প্রথমবারের মতো এই প্রতিবাদে নেতৃত্ব দিয়েছিলেন তৃণমূলের ব্লক স্তরের সাধারণ নেতা বেচারাম মান্না। WBIDC মোট 6টি জায়গা সাজেস্ট করে, যার মধ্যে 3টে জায়গা ছিল মেন: শালবনী, খড়গপুর এবং সিঙ্গুর। কৃষকদের হাত ধরেছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জি। দাবি করেন তিনি ক্ষমতায় এলে সমস্ত জমি কৃষকদের ফিরিয়ে দেবেন। এত কিছুর মাঝখানে বামফ্রন্ট সরকার সবসময় টাটা গ্রুপকে প্রোটেকশন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তো চলুন শুরু করা যাক। সালটা ছিল 2003। তৎকালীন টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা সিদ্ধান্ত নিয়েছিল মধ্যবিত্তের নাগালের মধ্যে আসতে পারে এমন গাড়ি বানানোর জন্য। আর তার মাথায় এই প্ল্যানটা এসেছিল একটা ফ্যামিলিকে দেখে। একদিন রাস্তায় টাটা যাওয়ার সময় দেখেন একটা বাইকে একটা ফ্যামিলি ট্রাভেল করছে, যেখানে বাবা, মা এবং সন্তান রয়েছে। সন্তানটা বাবা মায়ের মাঝে যেন স্যান্ডউইচের মতো চাপটে যাচ্ছে, আর উপর থেকে বৃষ্টি পড়ছে। এই দৃশ্যটা দেখার পর টাটার মাথায় আসে একটা ছোট্ট গাড়ির প্ল্যান, যেখানে পরিবারের মাথায় থাকবে একটা ছাদ এবং সুস্থভাবে যেন পরিবার যেতে পারে। আর সেই প্ল্যান মতোই টাটা গ্রুপ ইন্ডিয়াতে তাদের নতুন প্ল্যান্ট খুলতে চাইছিল, যার জন্য দুটো রাজ্য অলরেডি তাদের জমি দেওয়ার জন্য প্রস্তুত ছিল। প্রথমত গুজরাট এবং দ্বিতীয়ত উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড তৎকালীন সময়ে কেন্দ্রীয় সরকারের প্যাকেজ অফ ইনসেন্টিভ ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন উত্তরাঞ্চল অ্যান্ড হিমাচল প্রদেশ 2003 স্কিমের আওতায় ছিল। মোটামুটি বলতে গেলে এই স্কিমের আওতায় যে যে রাজ্যগুলো থাকবে সেই রাজ্যগুলোকে শিল্প আকর্ষণ করার জন্য কেন্দ্রীয় সরকার সুবিধা প্রদান করবে, কারণ সেই রাজ্যগুলো ছিল পাহাড়ি এবং তখনও পর্যন্ত পিছিয়ে পড়া রাজ্য। ফলে যাতে শিল্প এবং কারখানা সেই রাজ্যের প্রতি আকর্ষিত হয়, সেই জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 100% পর্যন্ত এক্সাইজ ডিউটি ছাড়, ইনকাম ট্যাক্স ছাড়, সাথে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সাবসিডি, ট্যাক্স সাবসিডি, এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা এবং ইনসেন্টিভ প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। ফলে টাটা গ্রুপের কাছে উত্তরাখণ্ডের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের এই সুযোগ সুবিধাগুলো তৎকালীন সময়ে ছিল। অন্যদিকে ছিল গুজরাট। গুজরাটে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তিনি গুজরাটে শিল্প আনার জন্য নিজে থেকেই টাটা গ্রুপকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তবে এই দুটো অফার টাটাদের কাছে থাকার সাথে সাথে আরও একটা অফার টাটাদের কাছে সেই সময় ছিল, যেটা গিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গের তৎকালীন সরকার মানে বামফ্রন্ট সরকার ষষ্ঠবারের মতো ক্ষমতায় এসেছিল সাল 2001-এ। আর সেই সময় পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা একদম ধীর গতিতে। বেশিরভাগটাই আসতো কৃষি থেকে। অন্যদিকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রভাবে শিল্প ধীরে ধীরে কমতে শুরু করেছিল। যে রাজ্য একসময় দেশ বিদেশের বিনিয়োগ আকর্ষণ করত, সেই রাজ্যে তখন শিল্প শূন্য বললেই চলে। শহরে বেকারত্বের হার নর্মালের তুলনায় অনেকটাই বেড়ে গেছিল। পশ্চিমবাংলার জিডিপি 6-এর নিচে নেমে গেছিল। কৃষিতে ডিপেন্ডেন্সি বেশি থাকায় গ্রামীণ এলাকায় অনিয়মিত বেকারত্ব বেশি দেখা দিতে শুরু করে। ফলে বামফ্রন্ট সরকারের ষষ্ঠবারের মতো ক্ষমতায় আসার পর তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অর্থনীতিকে বুস্ট দেওয়ার জন্য কৃষির বিকল্প হিসাবে শিল্প আনার কথা ভাবেন। বামফ্রন্ট সরকারের চিরাচরিত ঐতিহ্যবাহী কৃষিনীতি থেকে বেরিয়ে শিল্পনীতির পথে পা বাড়ান, আর তাই তাকে বলা হতো ব্র্যান্ড বুদ্ধা। যাই হোক, তৎকালীন সময়ে বুদ্ধদেব ভট্টাচার্য বিভিন্ন বেসরকারি বিনিয়োগ আকর্ষণ করার জন্য এবং শিল্প আনার জন্য বড় বড় শিল্পপতি এবং কোম্পানির সাথে কথা বলাও শুরু করে দিয়েছিলেন, যাদের মধ্যে মেনলি 3 জন ছিল। আর এদিকে ঠিক সেই সময় টাটা গ্রুপ তাদের নতুন প্ল্যান্ট খোলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ফলে পশ্চিমবঙ্গ সরকার টাটাকে পশ্চিমবাংলায় ফ্যাক্টরি খোলার জন্য আহ্বান জানায়। তবে এখানে একটা টুইস্ট আছে। টাটা গ্রুপ পশ্চিমবঙ্গ সরকারকে শর্ত দিয়েছিল, তারা তখনই পশ্চিমবাংলায় ফ্যাক্টরি খুলবে যখন পশ্চিমবঙ্গ গুজরাট এবং উত্তরাখণ্ডের মতো সুযোগ সুবিধা প্রদান করবে। আর এই শর্তে রাজি হয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য টাটা গ্রুপকে পশ্চিমবাংলায় ফ্যাক্টরি খোলানোর জন্য রাজি করান। অন্যদিকে এই শিল্পনীতির উপর ভর করেই বামফ্রন্ট সরকার পরবর্তী নির্বাচনে লড়াই করে। সাল 2006-এর বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট সরকারের নির্বাচনী প্রচারের ট্যাগলাইন ছিল কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ। আর এই ট্যাগলাইনকে তৎকালীন বামফ্রন্ট সরকার সাধারণ মানুষকে বোঝাতেও সক্ষম হয়েছিল, যার ফলে তৎকালীন সময়ে মানে সাল 2006-এর
বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট সরকার একা কোনো জোট ছাড়াই 174টার বেশি সিট এবং জোট সমেত 235টার বেশি সিট পেয়ে সপ্তমবারের মতো সরকার গঠন করে। আর 18ই মে সাল 2006 যেদিন বামফ্রন্ট সরকারের সপ্তমবারের মতো এবং মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী শপথ নেন, ঠিক সেই দিন সন্ধ্যেবেলাতেই বুদ্ধদেব ভট্টাচার্য এবং টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা ঘোষণা করেন পশ্চিমবাংলায় নতুন স্মল কার ফ্যাক্টরি তৈরি হবে, টাটা ন্যানো। প্রথমত 1013 একর জমির প্রস্তাব দিয়েছিল টাটা গ্রুপ, তবে পরে সেটা 997 একরে আনা হয়, যাদের মধ্যে 645 একরের মধ্যে থাকবে টাটার মেন প্লান্ট আর বাকি 352 একরে থাকবে টাটার ভেন্ডার পার্ক। আর এই জমি খোঁজার দায়িত্ব ছিল তৎকালীন WBIDC, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন। WBIDC মোট 6টি জায়গা সাজেস্ট করে, যার মধ্যে 3টে জায়গা ছিল মেন, শালবনী, খড়গপুর এবং সিঙ্গুর। আর এই 3টে জায়গার মধ্যেই টাটাদের পছন্দ হয় সিঙ্গুর। কলকাতা থেকে মাত্র 40 থেকে 45 কিলোমিটার দূরে, সাথে ন্যাশনাল হাইওয়ে 19-এর একদম গায়ে গোপালনগর, বেড়াবেড়ি, খাসের ভেড়ি, বাজেমৌলিয়া এবং সিংহবেড়ি, এই 5টি মৌজা মিলিয়ে ছিল সিঙ্গুরের টাটাদের দেওয়া জমি। দেখো, সিঙ্গুরকে বেছে নেওয়ার মেন কারণ যেটা ছিল সেটা ছিল এক তো হাইওয়ের কাছে, দ্বিতীয়ত কলকাতা থেকে মাত্র 40 থেকে 45 কিলোমিটার দূরে, ফলে ট্রান্সপোর্টের খরচ কম হতো, এমনকি ইঞ্জিনিয়ার এবং কর্মী যারা ছিল তাদের কলকাতা থেকে যাতায়াতে সুবিধা হতো। এছাড়াও কলকাতা বিমানবন্দর, কলকাতা বন্দর কাছেই হওয়ায় লজিস্টিক সুবিধা পাওয়া সহজ ছিল। অন্যদিকে টাটারা চাইছিল তাদের মেন প্লান্ট, একটা মাদার প্লান্ট, তার সাথেই ভেন্ডার পার্কগুলো একসাথে থাকবে, মানে যন্ত্রাংশ তৈরির ইউনিটগুলো যাতে একসাথে থাকতে পারে, সেজন্যই সিঙ্গুরকে বেছে নিয়েছিল। আর সেখানেই সমস্ত জমিটা একসাথে পাওয়া যাচ্ছিল। এছাড়াও সিঙ্গুরে ভূগর্ভস্থ জল খুব কাছেই ছিল, ফলে কোম্পানির জন্য ভূগর্ভস্থ জলে কোনো অভাবই হতো না। অন্যদিকে খড়গপুর ছিল কলকাতা থেকে 120 কিলোমিটার দূরে, সাথে শালবনী তখনও পর্যন্ত নকশাল অধিষ্ঠিত এলাকা, ফলে সিঙ্গুরটাই ছিল সব থেকে সেফ। এতদূর পর্যন্ত যেটা জানতে পারলেন সেটা শুনে যতটা সহজ বলে মনে হচ্ছে, আদৌ এর পরবর্তী পদক্ষেপগুলো অতটাও সহজ ছিল না। কারণ সরকার সিঙ্গুরে টাটাদের জমি দেবে এটা ঠিক হয়ে গেলেও কৃষকদের কাছ থেকে জমি নেওয়াটা সরকার এবং WBIDCর কাছে ছিল সব থেকে বড় চ্যালেঞ্জ। তাই WBIDCর হাতে দুটো রাস্তা খোলা ছিল। প্রথমত, WBIDC বা সরকার নিজে প্রত্যেকটা কৃষকের কাছে যাবে এবং প্রত্যেকটা কৃষকের কাছ থেকে দরদাম করবে, সাথে দলিল করবে, তারপর জমি দখল নেবে। সেটা করতে গেলে 1000 একর জমির জন্য প্রায় 12,000 কৃষকের সাথে কথা বলতে হতো, যার জন্য লেগে যেত কয়েকটা বছর। অন্যদিকে দ্বিতীয় রাস্তা যেটা ছিল সেটা টাটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া, তারা নিজেরা প্রত্যেকটা কৃষকের সাথে কথা বলবে, সাথে দলিল করবে এবং জমির দখল নেবে। আর সেখানেও আরও অন্য সমস্যা ছিল, কারণ টাটারা চাইছিল অক্টোবর 2008-এ দুর্গাপুজোর সময়তেই তাদের নতুন টাটা ন্যানো বাজারে আনতে। আর যদি জমি দখল করতে সময় চলে যায় তাহলে তারা অন্য রাজ্যে যাওয়ার জন্য রেডি ছিল, আর অন্য রাজ্য অলরেডি প্রস্তুত ছিল টাটাকে নিজেদের দায়িত্বে জমি দেওয়ার জন্য। আর এই ভয়টা তৎকালীন সময়ে বামফ্রন্ট সরকারের মাথায়ও ছিল। তাই সময় বাঁচানোর জন্য এবং যাতে টাটারা পশ্চিমবঙ্গ ছেড়ে না যায়, তাই তারা 3 নম্বর রাস্তাটা বেছে নেয়। ব্রিটিশ আমলের 1894 সালের ভূমি অধিগ্রহণ আইন, ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 1894 লাগু করে দেয় সিঙ্গুরের জমির উপর। এই আইনের আওতায় সরকারকে প্রত্যেকটা কৃষকের কাছে যেতে হবে না। সরকার যদি মনে করে কোনো প্রজেক্ট জনস্বার্থের জন্য তৈরি হচ্ছে বা পিপল পারপাসের জন্য জরুরি, তাহলে তারা শুধুমাত্র একটা সরকারি নোটিফিকেশন জারি করে জমি দখল করতে পারে। আর এটাই ছিল বামফ্রন্ট সরকারের সব থেকে বড় ভুল, কৃষকদের সাথে কথা না বলা। কারণ কৃষকরা যখন জানতে পারে যে তাদের জমি অধিগ্রহণ করা হবে, তারা ভয় পেয়ে যায়, তারা ভাবে তাদের জমিটা কেড়ে নেওয়া হবে। আর ঠিক সেই সময় অনেক নেতারা উঠে আসেন যারা কৃষকদের ভুল বোঝাতে সক্ষম হন। আর এই ভুল বোঝানোর ফলে টাটাদের জমি অ্যালটমেন্টের পর 25শে মে 2006 টাটাদের কর্মচারীরা যখন প্ল্যান্ট ঘোষণার 7 দিন পর জমির দেখতে যায় সরকারি কর্মচারীদের সাথে, ঠিক তখনই বিক্ষোভ প্রতিবাদ শুরু করে কৃষকরা সেই অধিগ্রহণের বিরুদ্ধে। এমনকি ঝাঁটা, জুতো, নাঙল, লাঠি সব কিছু দিয়ে টাটাদের উপর চড়াও হয়। পরে বাধ্য হয়ে পুলিশ দিয়ে তাদেরকে উদ্ধার করতে হয়। এই প্রতিবাদ এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল। আর এই প্রতিবাদে প্রথমবারের মতো এই প্রতিবাদে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন বিরোধী দল
তৃণমূলের ব্লক স্তরের সাধারণ নেতা বেচারাম মান্না, সাথে তৃণমূলের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আর তাদের নেতৃত্বেই 30শে মে 2006 প্রথম SKJRC সিঙ্গুর কৃষি রক্ষা কমিটি গঠন করা হয় কৃষক, ভূমিহীন কৃষক এবং ভাগ চাষি যারা ছিল তাদেরকে নিয়ে। এখানে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যাতে আপনারা কনফিউজ না হন। অ্যাকচুয়ালি জমি কেড়ে নেওয়া হয়নি, সরকার ক্ষতিপূরণের জন্য একটা মূল্য, একটা প্যাকেজ ঘোষণা করা হয়েছিল যেটা দুরকমভাবে ভাগ করা ছিল।